The struggle continues, comrades, until victory is won. আজ আমরা আমেরিকার কমিউনিস্ট পার্টির 100 বছরের এক আশ্চর্য সফরের গল্প শুনব। এটি এমন এক রাজনৈতিক সংগঠন যা একসময় আমেরিকার রাজনীতির একেবারে কেন্দ্রে ছিল, তারপর প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল, আর এখন এক নতুন পরিচয়ে ফিরে আসার চেষ্টা করছে। ভাবুন একবার, মহামন্দার সময়, মানে সেই 1930-এর দশকে মার্কিন কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা ছিল প্রায় 70,000। এই বিপুল সমর্থনের জোরেই কিন্তু দলটি সে সময় জাতীয় স্তরের আলোচনায় একটা বড় শক্তি হয়ে উঠেছিল। কিন্তু প্রশ্নটা হলো, এত বড় একটা শক্তি কিভাবে প্রায় হারিয়েই গেল? আর আজই বা তাদের ভূমিকাটা ঠিক কী? চলুন এই পুরো জার্নিটা একবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক। তো চলুন শুরু থেকেই শুরু করা যাক। আমরা ফিরে যাচ্ছি সেই সময়ে যখন পার্টি ছিল তার ক্ষমতার শীর্ষে। সময়টা ছিল মহামন্দার, আর সেই অর্থনৈতিক সংকটই যেন নতুন এবং র্যাডিক্যাল চিন্তাভাবনার জন্য দরজাটা খুলে দিয়েছিল। এই সময়ের মূল কাণ্ডারি ছিলেন অল ব্রাউডার। 1930 সালে উনি যখন নেতৃত্বে এলেন, তখন পার্টিকে মূল স্রোতের রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়ার একটা চেষ্টা শুরু করেন। তার নেতৃত্বে দলটি শ্রমিক ইউনিয়ন গড়ার কাজে এবং বেকারদের অধিকারের দাবিতে দেশ জুড়ে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিল। ব্রাউডারের মূল স্ট্র্যাটেজিটা ছিল বেশ ইন্টারেস্টিং। এর নাম ছিল পপুলার ফ্রন্ট, মানে হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে, আর তার জন্য উদারপন্থী বা সমাজতন্ত্রী সবার সঙ্গে জোট মারতে হবে। এই বাস্তববাদী নীতির ফলে পার্টি শ্রমিক ইউনিয়ন আর আফ্রো আমেরিকানদের নাগরিক অধিকারের মতো ইস্যুতে ব্যাপক সমর্থন পেয়েছিল। এই টাইমলাইনটা দেখলে ব্রাউডারের উত্থান পতনটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, 30-এর দশকে সদস্য সংখ্যা তরতর করে বাড়ছে। 35-এ পপুলার ফ্রন্ট কৌশল নেওয়া হচ্ছে, কিন্তু 45-এই এসে মস্কোর নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হলো। এখান থেকেই বোঝা যায় পার্টির নীতি নির্ধারণে সোভিয়েত ইউনিয়নের প্রভাব কতটা গভীর ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো রাজনৈতিক হাওয়াটাই ঘুরে গেল। ঠান্ডা যুদ্ধের শুরুটা পার্টির জন্য নিয়ে এলো এক অন্ধকার সময়, এক চরম চাপের যুগ। এই সময়টা ছিল ম্যাকার্থিজমের, বা যাকে বলে রেড স্কেয়ারের যুগ। পার্টি এক কথায় সরকারি দমন পীড়নের শিকার হলো। দলের বড় বড় নেতাদের সরকার উৎখাতের ষড়যন্ত্রের মতো অভিযোগে জেলে পোড়া হলো। দেশ জুড়ে এমন এক ভয়ের পরিবেশ তৈরি হলো যে পার্টির সাংগঠনিক ক্ষমতা প্রায় ভেঙে পড়ল। আর এর ফল ছিল মারাত্মক। এই চারটাই দেখুন না, মাত্র এক দশকের মধ্যে সদস্য সংখ্যা 70,000 থেকে নেমে এলো 10,000-এরও নিচে। ভাবা যায়? এই দীর্ঘ পতনের সময়টাতে পার্টির নেতৃত্বে ছিলেন গাস হল, প্রায় 41 বছর, আর তার নীতি ছিল ব্রাউডারের ঠিক উল্টো। ব্রাউডার যেখানে জোট খুঁজতেন, হল সেখানে সোভিয়েত ইউনিয়নের প্রতি একনিষ্ঠ আনুগত্যকেই বড় করে দেখতেন। এর ফলে পার্টি আমেরিকার অন্য বামপন্থী দলগুলো থেকেও একদম একা হয়ে পড়ে। কিন্তু এই বিচ্ছিন্নতার মধ্যেও পার্টি কিন্তু একেবারে চুপ করেছিল না। বিশেষ করে সামাজিক ন্যায়ের লড়াইয়ে তারা সক্রিয় ছিল। হেনরি উইনস্টন, অ্যাঞ্জেলা ডেভিসের মতো মুখগুলো তখন বর্ণবাদ বিরোধী আন্দোলন আর নাগরিক অধিকারের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এরপর এলো সেই চূড়ান্ত আঘাতটা, 1991-এ সোভিয়েত ইউনিয়নের পতন। পার্টির প্রধান আন্তর্জাতিক সাপোর্টারই আর রইল না। সিপিইউএসএ যেন একটা অস্তিত্বের সংকটে পড়ে গেল। এবার কি হবে? কোন পথে চলবে পার্টি? এখান থেকেই শুরু হয় আধুনিক অধ্যায়। পার্টি তখন 21 শতকের আমেরিকায় নিজেদের প্রাসঙ্গিকতা নতুন করে খুঁজে বের করার চেষ্টা করছে। ঘাস হলের মৃত্যুর পর নতুন চেয়ারম্যান এলেন স্যাম ওয়েব, আর তিনি এসে পার্টির কৌশলে একটা বড়সড় বদল আনলেন। তার মূল কথা ছিল, এখন প্রধান শত্রু হলো অতি ডানপন্থী শক্তি, আর তাদের হারাতে হলে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীলদের সাথে মিলে কাজ করতে হবে। বেশ বাস্তববাদী একটা পদক্ষেপ, তাই না? এই নতুন পথেই পার্টিকে এগিয়ে নিয়ে যান জন ব্যাকটেল। উনি বুঝতে পেরেছিলেন যে নতুন প্রজন্মের শক্তিকে পার্টির সঙ্গে জুড়তে হবে। তাই অকিউপাই ওয়াল স্ট্রিট বা বার্নি স্যান্ডার্সের মতো আন্দোলনগুলোর সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা করেন। এরপর 2019 সালে পার্টিতে একটা ঐতিহাসিক পরিবর্তন আসে। ইতিহাসে প্রথমবার দুজন কো-চেয়ার নির্বাচিত হলেন। এই নতুন নেতৃত্ব একদিকে যেমন পার্টির বৈচিত্র্যময় সদস্যপদকে তুলে ধরে, তেমনি তাদের এজেন্ডাতেও আছে আজকের সবচেয়ে জরুরি বিষয়গুলো, যেমন জলবায়ু সংকট, শ্রমিকের অধিকার বা জাতিগত সমতা। তাহলে
এই যে ১০০ বছরের দীর্ঘ বন্ধুর পথ চলা, এর থেকে আমরা কি বুঝতে পারি? এর উত্তরাধিকারটা ঠিক কি? দেখুন, পুরো ইতিহাসটাকে আসলে ৩টে পর্বে ভাগ করা যায়। প্রথমত, মহামন্দার সময় একটা বড় শক্তি হিসেবে উঠে আসা। দ্বিতীয়ত, ঠান্ডা যুদ্ধের সময় সরকারি দমন আর সোভিয়েত আনুগত্যের কারণে একা হয়ে পড়া। আর সবশেষে ২১ শতকে এসে নতুন আন্দোলন আর রাজনীতির সাথে জুড়ে যাওয়ার চেষ্টা। এই পুরো গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই নতুন রাজনীতিক আর সামাজিক চ্যালেঞ্জের যুগে একটা পুরনো আদর্শ কি সত্যিই নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে? এর উত্তর হয়তো ভবিষ্যতই দেবে, কিন্তু একটা রাজনীতিক মতাদর্শে টিকে থাকার এই লড়াইটা নিঃসন্দেহে ভাবার মতো।